নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বলেছিলেন যে আরজি কর নিয়ে যারা কলকাতা পুলিশের তদন্তে ছিলেন এই রকম তিনজনকে, মানে তৎকালীন কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তার বিরুদ্ধে হচ্ছে যে বিভাগীয় তদন্ত হবে এবং তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। এবং পাশাপাশি বলেছিলেন যে তাদের দুটো তিনটে কারণ বলেছিলেন, যে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে ভিকটিম ফ্যামিলিকে এবং হচ্ছে তদন্তটা ঠিক মতো করা হয়নি, মানে লোপাট হোক বা যাই হোক সেটা হয়েছে। এবং হচ্ছে তৃতীয় যে বিষয়টা, যে তারা এখতিয়ার বাইরে গিয়ে সংগঠিতভাবে প্রেস কনফারেন্স করা হয়েছে, মানে কম্পিটেন্ট অথরিটির হচ্ছে অনুমোদন ছাড়াই হচ্ছে প্রেস কনফারেন্স করা হয়েছে। এই তিনটে বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে বলেছিলেন যে বিভাগীয় তদন্তে এটাও দেখা হবে যে কি বলে, যে মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর সঙ্গে সেই সময় এই পুলিশ আধিকারিকদের কোনো কথোপকথন হয়েছে কিনা সেটাও তদন্তের আওতায় আসবে। তো এটা বলার একদম 24 ঘন্টার মধ্যেই হচ্ছে উল্টো পথে হাঁটলেন শুভেন্দু বাবুর দলেরই হচ্ছে সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি হচ্ছে সরাসরি হচ্ছে সিবিআই কে শুলে চড়িয়েছেন এবং সিবিআই এর যে তদন্তকারী অফিসার সীমা পাউজা, তাকে একবারে সাংঘাতিক হচ্ছে তিনি আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে এই সীমা পাউজাকেও হচ্ছে তদন্তের আওতায় আনা উচিত, কারণ তিনি তদন্তকে ধামাচাপা দিয়েছেন। তো আমি যে সেই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন না বলেছেন, তিনি শনিবার দিন আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, আমি সে বিষয়ে বিস্তারিত আপনাদের বলবো। এবং উল্টো পথে হাঁটার কারণটা কি, কারণ মুখ্যমন্ত্রী কখনোই কিন্তু বলেননি যে সিবিআই এর গাফিলতি আছে বা সিবিআই তদন্ত ঠিক মতো করেননি, কারণ মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই তদন্ত চেয়েছিলেন। বিস্তারিত আসছি, তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে জানাচ্ছি যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে, দর্শকদের কাছে আরো অনুরোধ করব যে যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পরিচিতদের কাছে সেটা শেয়ার করুন। তো আসছি যে শুভেন্দু অধিকারী শুক্রবার দিন 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন যারা আরজিকর কাণ্ডের সঙ্গে রিলেটেড ছিলেন, তৎকালীন কলকাতা পুলিশে যারা ছিলেন কর্তা। তো এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে, কি বিষয় নিয়ে তদন্ত হবে, অভিযোগগুলো তিনি বলেছেন। এবং পাশাপাশি মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাদের কোনো যোগসাজশ হয়েছে কিনা সে বিষয়ে তদন্তের আওতায় আনবে। কিন্তু কখনোই শুভেন্দু অধিকারী বলেননি যে সিবিআই এর কোনো গাফিলতি, সিবিআই তদন্ত ধামাচাপা দিয়েছে, এই বিষয়টা বলেননি। কারণ আপনারা জানেন যখন 2024 সালের যে 9ই আগস্ট এই যে আরজিকর যে হাসপাতালে যে মহিলা চিকিৎসকের যে দেহ পাওয়া যায় এবং জানা যায় যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরে কিন্তু যে হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল সিবিআই এর অর্ডার, তাতে কিন্তু যে 5 জন পিটিশন করেছেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। তিনি সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছিলেন। তা শুক্রবারে যখন তিনি ব্রিফ করেন প্রেসকে, তখন কিন্তু একবারের জন্য বলেননি যে সিবিআই এর কোনো গাফিলতি রয়েছে বা সিবিআই তদন্ত ধামাচাপা দিয়েছে। কিন্তু হঠাৎ করেই 24 ঘন্টার মধ্যেই আমাদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মানে বিজেপির সাংসদ বা শুভেন্দু অধিকারী দলেরই সাংসদ, তিনি একেবারে সিবিআই কে শুলে চড়িয়ে দিয়েছেন। শনিবার দিন দুপুরবেলা তিনি আরজিকর হাসপাতালে যান এবং আরজিকর হাসপাতালে গিয়ে তিনি ডাক্তারদের অ্যাপ্রন পরে তিনি ভিডিও করেন এবং তিনি যে ঘটনাস্থলের একটি ঘর দেখান, যে ঘরটা তালা দেওয়া, সিল করা অবস্থায়। তিনি অভিযোগ করেছেন যে এই ঘরটি সিবিআই তদন্তকারী আধিকারিক, বিশেষ করে সীমা পাহুজা, যিনি আইও ছিলেন এই মামলার, তিনি সেটা খুলে দেখেননি। তার সেখানে ভিতরে রক্তমাখা ব্লেড, রক্তমাখা গ্লাভস, আরো কিছু দেয়ালে রক্ত এসব ছিল। কেন কি করে এটা এলো সেগুলো তিনি খতিয়ে দেখেননি। পাশাপাশি হচ্ছে একটি সিঁড়ির কাছে গিয়ে তিনি ভিডিও করেছেন। তো সেইটাতে অভিজিৎ গাঙ্গুলি বলার চেষ্টা করেছেন যে এইখান দিয়ে হচ্ছে একটি ভারী কিছু জিনিস, মানে মৃতদেহ বা কিছু নামিয়ে আনার একটা ভিডিও হাসপাতালে একজন নার্স করেছিলেন। তার কাছ থেকে সীমা পাহুজা বা সিবিআই হচ্ছে সেই ভিডিওটা নিয়ে নেয় এবং তার মোবাইলে ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু সেই ভিডিও হচ্ছে সীমা পাহুজা বা সিবিআই হচ্ছে সেটা প্রকাশ করেনি। কেন করেনি, এইগুলো হচ্ছে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তদন্তকে, এই বলে তিনি অভিযোগ করেছেন। তো অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন, আমি বা হাসপাতালে দাঁড়িয়ে যে ভিডিও করেছেন সেটা কি বলেছেন আপনাদের একটু আমি দেখিয়ে দিতে চাই। দেখুন অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে
এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে কোত্থেকে? সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল ওই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কিভাবে কি হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন। আপনারা দেখলেন তো, একেবারে সরাসরি হচ্ছে সিবিআই কে শুলে চড়ালেন এই তদন্ত নিয়ে, এবং সিবিআই যে এইসব ব্যাপারগুলোকে ধামাচাপা দিয়েছে, করেনি। পরেও আর কি, এটার পরেও তিনি মিডিয়ার সঙ্গে বাইট দিয়েছেন যে পরিষ্কার যে সীমা পাহুজাকে হচ্ছে এই তদন্তের আওতায় আনা উচিত, যে তিনি কেন এই ধরনের কাজ করেছেন, কেন এই সবগুলো করেছেন, কেন তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, কেন সবটাকে হচ্ছে সামনে আনেননি, কেন এগুলোকে খতিয়ে দেখেননি, এইসব করেছেন। তো অনেকেই যেটা বলছেন যে হঠাৎ করেই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসরে নেমে পড়াতে, মানে শুভেন্দু অধিকারী শুক্রবার দিন বললেন যে বিনীত গোয়েলদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, তাদেরকে সাসপেন্ড করা হলো 3 আধিকারিক আইপিএস অফিসার, এবং পরের দিনই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি সক্রিয় হয়ে আরজি করে গিয়ে হচ্ছে এটা করলেন, প্রায় একেবারে উল্টো পথে হাঁটলেন, যেখানে সিবিআই কে তিনি কাঠগড়া দাঁড় করানোর চেষ্টা করলেন। কারণ হচ্ছে কলকাতা পুলিশ 4 দিন তদন্ত করেছিল, 5 দিনের মাথায় সিবিআই তদন্ত এসে গেছিল। যদি কলকাতা পুলিশের তদন্তের দিক থেকে কোনো ঘাটতি বা গাফিলতি বা কিছু প্রমাণ লোপাটের চেষ্টা, সেটা সিবিআই খতিয়ে দেখে বার করবে, এটাই সবাই আশা করেছে বা সবাই আশা করে সিবিআই এর কাছ থেকে কোনো ঘটনা ঘটলে। এবং সিবিআই সেখানে অভিজিৎ মন্ডল, মানে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাতে কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, প্রমাণ লোপাট হয়েছে কিনা এই বিষয়ে এবং কোনো তদন্তে গাফিলতি আছে কিনা সেই বিষয়ে। তো সেইটা নিয়ে সিবিআই আজ পর্যন্ত প্রায় 20 মাস হয়ে গেল তার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ কি বলে মন্ডলের বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করতে পারেনি, বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি। সিবিআই তদন্ত মোটামুটি যা কলকাতা পুলিশ করেছিল তারই কার্বন কপি। এবং শুধু তাই নয়, সিবিআই কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে হচ্ছে বলে প্রধান অভিযুক্ত বলেই হচ্ছে, কিন্তু মানে প্রধান অভিযুক্ত বলে লোয়ার কোর্টে বা ট্রায়াল কোর্টে হচ্ছে চার্জশিট পেশ করেছিল, শিয়ালদা কোর্টে। এবং তাকেই হচ্ছে পেশ করার পরে তাকেই বিচারক হচ্ছে যে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেটা পরবর্তীকালে সিবিআই আবার অবশ্য হাইকোর্টে গিয়ে তার ফাঁসি চেয়েছে, কারণ এখানে আর্গুমেন্টে সিবিআই ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই ফাঁসি নিম্ন আদালত দেয়নি, তাই উচ্চ আদালতে গিয়ে সঞ্জয়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই। তো সিবিআই তদন্ত কমপ্লিট। সিবিআই তো কাজ ছিল যে কলকাতা পুলিশের তদন্তে কোনো গাফিলতি রয়েছে কিনা, বা অভিজিৎ মন্ডলকে বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, উচ্চপদস্থ কর্তারা কোনো তাকে নির্দেশ দিয়েছে কিনা, কোনো রকম প্রমাণ লোপাটের ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছে কিনা, তদন্তের ব্যাপারে এমন কিছু নির্দেশ দিয়েছে কিনা যাতে তদন্তের ক্ষতি হতে পারে। এই সব ধরনের গ্রিলিং প্রচুর হয়েছে। অভিজিৎ মন্ডলকে 14 দিন কাস্টডিতে পেয়েছিল সিবিআই, 3 মাস তিনি জেলেও ছিলেন। কিন্তু হচ্ছে সিবিআই এই যাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী হচ্ছে সাসপেনশন করেছে বা সাসপেন্ড করেছেন বা বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তাদের সকলকে কিন্তু সিবিআই তদন্তের মধ্যে এনেছিল এবং হচ্ছে তারা কথাবার্তা বলেছে, অভিজিৎ মন্ডলের সঙ্গে কথাবার্তা বলেছে। সিবিআই কিন্তু সেই দিনকে কিন্তু এগোতে পারেনি, বা সিবিআই কিন্তু চার্জশিটও লেখেনি যে সঞ্জয় রায় বলে মূল অভিযুক্ত ঠিকই, তিনি সেই হচ্ছে এই ধর্ষণের এবং খুনের ঘটনা ঘটিয়েছে বলে তারা চার্জশিট দিয়েছে। পাশাপাশি চার্জশিটে তার লেখার জায়গা থাকতে পারতো, যে লিখতে পারতো যে কলকাতা পুলিশের ভূমিকা ঠিক নয়, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি নর্থ, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, এদের ভূমিকা সঠিক নয়, এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
কারণ হচ্ছে যেভাবে তারা তদন্ত চালিয়েছে, তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, এটা সঠিক নয়, এই ধরনের কথা সিবিআই কিন্তু চার্জশিটে লেখেনি বা কোর্টকেও কোনো আলাদা করে রিপোর্ট দেয়নি যে আমরা তদন্ত করেছি, তদন্ত করে মূল অভিযোগ থেকে আমরা যা পেয়েছি তার বিরুদ্ধে আমরা চার্জশিট করছি প্রমাণ সহ। কিন্তু হচ্ছে এই তদন্তটা ঠিকভাবে করেনি, তাদের মধ্যে অনেক গাফিলতি রয়েছে বা তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তার মধ্যে এরা রয়েছে, যেটা অনেক সময় হচ্ছে মামলার ক্ষেত্রে তদন্তকারী যারা এজেন্সি তারা এটা করে থাকে বা কোর্টকে জানিয়ে থাকে। সিবিআই কিন্তু সে পথে হাঁটেনি। যাই হোক, এখন যেহেতু তদন্ত ওপেন রয়েছে, সিবিআই চাইলেই যদি তারা প্রমাণ পায় অন্য লোককে সেই মামলাতে বুক করতে পারে। কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির হঠাৎ এই শুভেন্দু অধিকারী সাসপেন্ড করার পরেই 24 ঘন্টার মধ্যে সক্রিয় হতে, অনেক আবার এই কথা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে একসময় শুভেন্দু অধিকারী সম্পর্ক ভালো। শুভেন্দু অধিকারী যখন তিনি তমলুকে দাঁড়িয়েছিলেন লোকসভায়, শুভেন্দু অধিকারী তাকে অনেক সাহায্য করেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির লোক নন, সুতরাং শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে তাকে হেল্প না করলে তিনি জিতবেন না, সেইভাবে তাকে সাংগঠনিকভাবে তার নিজের জেলা তাকে জিতিয়ে আনা তার একটা দায়িত্ব ছিল, তিনি করেছেন অনেক। অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন, এমপি হয়েছেন। তারপরে গত বছর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন তিনি অসুস্থতায় ভুগেছিলেন, কিন্তু এবার লোকসভা ভোটের সময় কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে বিশেষ নজরে পড়েনি। তিনি এক প্রকার ঘরে বসেই ছিলেন বলে তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে জানা যায়। তিনি খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না যে ভোট প্রচার বা অন্য কিছুতে, কারণ একজন এমপি হলে যখন বিধানসভা ভোট থাকে তাদের সকলকেই হচ্ছে দায়িত্ব থাকে তার বিধানসভা ক্ষেত্রগুলিতে বা জেলার অন্য বিধানসভা, বা অনেকে অভিজিৎ গাঙ্গুলি পপুলার মানুষ, তিনি নিয়োগ দুর্নীতির সময় একের পর এক অর্ডার করেছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়, তাতে একটা সময় মিডিয়া তাকে একেবারে ভগবান বানিয়েছিল। তো তাকে অন্যান্য জায়গায় প্রচারে মানুষ চাইবে, অন্য প্রার্থীরা চাইবে সেখানে তিনি যাবেন, একজন এমপি যে তারা ব্যস্ত থাকবে নির্বাচনী প্রচারে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে দেখা যায়নি। তা কেউ বিজেপির মধ্যেই বলতে শুনেছি যে অভিজিৎ গাঙ্গুলিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিজেপির একজন নেতাকে যে অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ হচ্ছে এরকম নিজেকে গুটিয়ে নিলেন কেন, তিনি তো এখন এমপি রয়েছেন, তিনি তো পদত্যাগ করেননি বা এমপিশিপ ছেড়ে দেননি। তখন তাদের মধ্যে থেকে শুনেছি যে অনেকে বলা বলি করছিলেন যে আসলে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেছেন, তিনি বোধহয় শুধু একজন এমপি হওয়ার জন্য জয়েন করেননি। তিনি ভেবেছিলেন যে বাংলায় তিনি একটা মুখ, তাকে সারা বাংলার মানুষ চেনে। শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলাতে তিনি বিভিন্ন রকম রায় দিয়েছেন, বিভিন্ন ধরনের কমেন্ট করেছে বিভিন্ন সময়, তাতে সংবাদ মাধ্যম তাকে হচ্ছে একেবারে সাংঘাতিক একজন মানে ভগবান রূপে তাকে প্রতিষ্ঠিত করেছিল। তা অভিজিৎ গাঙ্গুলি হয়তো ভেবেছিলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো তাকে আগামী দিনে মানে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তাকে বোধহয় প্রজেক্ট করবে, এরকম একটা হয়তো আশা তার ছিল, থাকতে পারে, সেই হিসাবে হয়তো তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারেন যে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক তাকে চাইছেন না, বা হচ্ছে শুভেন্দু অধিকারীকেই তারা আস্তে আস্তে প্রজেক্ট করছেন, অমিত শাহ এসে শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইলিং এ হাজির থাকছেন, এসব থেকে কিছুটা হিন্ট হয়তো পেয়েছিলেন যে তার এবার আর কোনো চান্স নেই, সেই জন্য তাও নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তো আমি জানি না যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈরিতার কারণে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এই কাণ্ডটা ঘটালেন কিনা, মানে যে একটা অর্ডার হলো, গভর্নমেন্টের অর্ডার হলো, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হলেন, তার 24 ঘন্টার মধ্যে তিনি গিয়ে সিবিআই কে শুলে চড়িয়ে দিলেন, সিবিআই কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। এটা আমি জানি না কোন মনস্তত্ত্ব থেকে তিনি এটা করেছেন। তবে এইসব চর্চা কিন্তু শুরু হয়ে গেছে বিজেপির মধ্যে ইতিমধ্যে, যে অভিজিৎ হচ্ছে এইটা করে হচ্ছে আলটিমেটলি হচ্ছে শুভেন্দু অধিকারীর উল্টো পথে হাঁটার হচ্ছে সিগন্যাল দিয়ে দিলেন। যাইনি এরপরের দিকে অভিজিৎ গাঙ্গুলি আর কি পদক্ষেপ করবেন, কি করবেন না করবেন এই অভয়াকাণ্ড নিয়ে, আরো কিছু করবেন কিনা, তার জন্য অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।